সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমি মানুষের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। মানুষের রক্ত সংবহন খুবই একটি জটিল প্রক্রিয়া এবং মানুষের জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। রক্ত সংবহন সম্পর্কিত অর্থাৎ এর আনুষঙ্গিক আলোচনার এটি একটি বিশাল আলোচনা। আমি বেশ কয়েকটি লেকচারে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে প্রাথমিকভাবে রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে আমরা রক্ত এবং রক্তের বিভিন্ন উপাদান, রক্তের কার্যাবলী এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই লেকচারে। আশা করি আপনারা লেকচারগুলো ভালোভাবে দেখবেন এবং এই বিষয়ের উপরে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেই বিষয়ের উপরে ভিত্তি করে আমি পরবর্তীতে প্রয়োজনে আপনাদের জন্য আরো একটি লেকচার আমি আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের মূল লেকচারে চলে যাই। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রথমেই যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রক্ত রাখার, অর্থাৎ আমরা অনেক সময় ব্লাড টেস্টের জন্য যারা হাসপাতালে গিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা জানেন এখানে এর একটি ছবি দেখানো হয়েছে। এছাড়াও আমাদের বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় আমরা আমাদের শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায় বা কেটে গিয়েছে অনেকের, আমাদের শরীরের সেই অংশ থেকে রক্ত বের হয়েছে। আপনারা সবাই রক্তের সাথে পরিচিত, সবাই রক্ত দেখেছেন। তবে আমার এমন অভিজ্ঞতাও রয়েছে আমার জীবনে। আমি কিছু ছেলে মেয়ে পড়াইতাম যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। আমার এক স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কখনো রক্ত দেখেছো কিনা? সে বলেছে, আমি কখনো রক্ত দেখিনি। ঠিক আছে, তো এরকম অভিজ্ঞতা আমার রয়েছে আর কি। তবে আমি আশা করি আপনারা সবাই রক্ত দেখেছেন। রক্তের বর্ণ সাধারণত এরকম লাল থাকে এবং অনেকের রক্ত একটু কালচে বর্ণেরও থাকে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ধীরে ধীরে। তবে আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রক্ত। হ্যাঁ, আচ্ছা, আমরা আর রক্ত সাধারণত লাল হয়। আপনারা জানেন যে রক্তে হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্ত লাল হয়, এটা আমরা সবাই জানি, পড়েছি আর কি। আমরা এগুলো আজকে ভেঙে ভেঙে সবকিছু আলোচনা করব। যদিও আজকের একটি লেকচারে পুরোপুরি আলোচনা সম্ভব হবে না, আমি ধীরে ধীরে আহ, এখানে এই বিষয়গুলো আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা সবাই লেকচারটি মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, আপনারা এখানে প্রথমেই রক্তের ছবি দেখতে পাচ্ছেন। বাস্তব অভিজ্ঞতাতেও আপনারা রক্ত দেখেছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রক্তের কিছু বৈশিষ্ট্য দেখি, আসলে রক্ত কি। হুম? তা রক্ত হচ্ছে প্লাজমা এবং প্লাজমায় ভাসমান বিভিন্ন কোষীয় উপাদানে গঠিত জটিল একটি তরল টিস্যু, কানেকটিভ টিস্যু। আমরা জানি মানুষের 4 ধরনের টিস্যু রয়েছে, এর মধ্যে কানেকটিভ টিস্যু অন্যতম, যেটা পুরো কানেকটিভ টিস্যু পুরোটাই রক্ত আর কি, তরল যোজক কলা। ঠিক আছে, তাহলে মানুষের প্লাজমা এবং প্লাজমায় ভাসমান বিভিন্ন কোষীয় উপাদান গঠিত একটি জটিল তরল টিস্যু। রক্তের সংজ্ঞা আপনারা এইভাবে বলবেন, ঠিক আছে। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে এবং এটি মানুষের দেহের মোট ওজনের প্রায় 8%। মানুষের সারা শরীরের প্রায় 8%ই হচ্ছে রক্তের ওজন। 5 থেকে 6 লিটার রক্ত থাকে, ঠিক আছে। এবং রক্তের সাধারণত সামান্য ক্ষারীয় থাকে, মানে একটা ক্ষার ভাব, ক্ষারীয়, অম্লীয় না, কিন্তু রক্ত হচ্ছে সামান্য। এবং রক্তের পিএইচ সাধারণত 7.35 থেকে 7.45 এবং তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মানুষের শরীরে রক্তের তাপমাত্রা এরকম থাকে। এবং পিএইচ এই যে সামান্য ক্ষারীয়, 7-এর নিচে হলে অম্লীয় হয় এবং 7-এর উপরে হলে ক্ষারীয় হয়, ঠিক আছে। রক্ত এটা মুখস্থ রাখতে হবে। যারা এইচএসসিতে পড়েন, আপনাদের মেডিকেল পরীক্ষায় এইগুলো এমসিকিউ প্রশ্নে আসবে। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 এবং এদের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি। আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমরা বুঝি যে একটি বস্তু পানিতে ডুববে না ভাসবে, ভারী, প্রায় এর আপেক্ষিক গুরুত্ব 1.065। তার মানে হচ্ছে রক্তকে যদি পানির উপরে রাখা হয় তাহলে রক্ত পানির নিচে ডুবে যাবে, ঠিক আছে।
পানির চেয়ে বেশি আপেক্ষিক গুরুত্ব আর কি। আহ অজৈব লবণের উপস্থিতির কারণে লবণ সাধারণত একটু নোনতা হয়। লবণের আপনারা যদি কেউ রক্তের স্বাদ নিয়ে থাকেন, অনেক সময় দেখা যায় আমাদের দাঁত দিয়েও রক্ত পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টি বুঝতে পারি আর কি। রক্ত হচ্ছে নোনতা স্বাদযুক্ত আর কি। অজৈব লবণ থাকে রক্তের মধ্যে, প্রচুর পরিমাণে অজৈব লবণ থাকে। এবং এই রক্ত মানুষের শরীরে সুনির্দিষ্ট বাহিকার মাধ্যমে, আমরা জানি ধমনী, শিরা এবং কৈশিক জালিকা, এই নির্দিষ্ট বাহক আছে, অর্থাৎ রক্ত সঞ্চালনের জন্য মানুষের শরীরে নির্দিষ্ট বাহিকা রয়েছে এবং রক্ত ওই বাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এছাড়া বাইরের কোনো অংশে রক্ত থাকে না। ঠিক আছে, রক্ত আহ, বাহিকার মধ্যেই অবস্থান করে। ঠিক আছে। আচ্ছা, টেস্ট টিউবে রক্ত নিয়ে, একটি টেস্ট টিউবের মধ্যে যদি আমরা রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে মিনিটে প্রায় 3000 বার করে 30 বার ঘোরালে তখন রক্ত দুটি স্তরে বিভক্ত হয়ে পড়ে। সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে আমরা টেস্ট টিউবে রক্ত নিয়ে এভাবে হচ্ছে যদি মিনিটে 300 বার করে 30 বার ঘোরানো হয় তবে রক্ত দুটি অংশে বিভক্ত হয়ে যায়। রক্তের হালকা হলুদ বর্ণের যে অংশটি রয়েছে সেটিকে বলে হচ্ছে রক্তরস বা প্লাজমা। আমরা যেটা প্রথমেই প্লাজমার কথা বলেছি, প্লাজমা এবং প্লাজমায় ভাসমান বিভিন্ন কোষীয় উপাদান। ঠিক আছে, এই প্লাজমার পরিমাণ হচ্ছে প্রায় 55% বা 55%, এবং তার নিচে অধিকতর গাঢ় রক্তকণিকাকে বলা হয়েছে 45%। অর্থাৎ এই সেন্ট্রিফিউগাল যন্ত্রে 300 বার যদি ঘোরানো হয়, মিনিটে 300 বার করে 30 বার ঘোরানো হলে তখন রক্ত দুই ভাগে ভাগ হয়ে যায়। উপরে ভাসমান যে অংশটি থাকে এটির পরিমাণ হচ্ছে বেশি, যেহেতু পানি, সেখানে প্রচুর পরিমাণে পানি থাকে, এটি 55%। এবং রক্তকণিকা যেগুলো রয়েছে, অর্থাৎ ব্লাড কর্পাসল যেগুলো রয়েছে, এগুলো নিচে সেডিমেন্টেশন হিসাবে জমা হয়। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্তকণিকাগুলো রক্তরসের মধ্যে ভাসমান থাকে। সাধারণত মানুষের শরীরের মধ্যে স্বাভাবিক অবস্থায় আর কি, এটা সেন্ট্রিফিউগাল যন্ত্র ছাড়াই মানুষের শরীর তো আর এভাবে ঘুরে না, তাই না? এটাকে যদি আমরা কৃত্রিম উপায়ে মিনিটে 300 বার করে 30 বার ঘোরানো হয় তখন এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু সাধারণ অবস্থায় মানুষের শরীরের মধ্যে ওই রক্তরসের মধ্যে এগুলো ভাসমান অবস্থায় থাকে এবং চলাচল করে। ঠিক আছে, লোহিত রক্তকণিকার আধিক্যের কারণে, যেহেতু আমরা জানি যে ব্লাড কর্পাসল 3 ধরনের, আমরা এগুলো নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করব। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। সাধারণত লোহিত রক্তকণিকা, লোহিত কথার অর্থ হচ্ছে লাল, অর্থাৎ এই লোহিত রক্তকণিকার উপস্থিতির কারণেই রক্ত লাল দেখায়। ঠিক আছে, রক্ত সংবহনের জন্য বিভিন্ন অঙ্গ পারস্পরিক সহযোগিতায় যে তন্ত্র গঠিত হয় আমরা তাকে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বলবো। এবং যে অঙ্গগুলোর সমন্বয়ে এই তন্ত্র গঠিত সেই অঙ্গগুলো হচ্ছে, প্রথমে তো হচ্ছে রক্ত, ঠিক আছে, যেটা তরল পদার্থ, প্লাজমা এবং ব্লাড কর্পাসলের সমন্বয়ে গঠিত রক্ত। এরপর হচ্ছে রক্ত যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, বাহিকা আমরা ইতিপূর্বে বলেছি, যেমন ধমনী, শিরা, কৈশিক জালিকা। এবং এগুলোকে সবগুলোকে যার মাধ্যমে পরিচালিত হয় সেটি হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, এগুলোর মাধ্যমেই রক্ত সংবহন তন্ত্র গঠিত। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন রক্ত কি। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো আপনারা ভালো করে মনে রাখবেন। এবং আমি এই লেকচারটি সাধারণত গাজী আজমল স্যারের বই থেকে আমি এটি উপস্থাপন করেছি। আপনারা গাজী আজমল স্যারের বইটিও দেখতে পারেন। বাসায় এই এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা হচ্ছে ভালোভাবে লক্ষ্য করবেন। যারা মেডিকেলে পড়তে চান, হুম, এইচএসসি লেভেলের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা এই বিষয়গুলো, অর্থাৎ এখান থেকে এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসবে, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখব হচ্ছে যে রক্তের সাধারণ কার্যাবলী, রক্ত মানুষের শরীরে কি কি কার্য সম্পাদন করে থাকে। আচ্ছা, আমরা প্রথমেই দেখি যে রক্ত সাধারণত মানুষের শরীরে বিভিন্ন পুষ্টি দ্রব্য পরিবহন করে। অর্থাৎ আমরা যে খাবার খাই, এই খাবার যেমন কার্বোহাইড্রেট, এরপর প্রোটিন, লিপিড, এগুলো ডাইজেশনের ফলে যে সরল উপাদানে পরিণত হয়, যেমন গ্লুকোজে, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারিন, এগুলো অ্যাবজর্পশনের মাধ্যমে আমাদের রক্তে পৌঁছায়। এবং রক্ত এই পুষ্টিকারক পদার্থগুলোকে মানুষের সারা শরীরে প্রত্যেকটা সেলে এগুলোকে পৌঁছে দেয়, গ্লুকোজকে লিভারে নিয়ে যায়। অর্থাৎ সারা শরীরে পরিবহনের কাজ করে থাকে আর কি। অর্থাৎ আমাদের শরীরে যে পুষ্টিকারক পদার্থ রয়েছে এটি সারা শরীরে পৌঁছে দেয় রক্ত। এটি হচ্ছে পুষ্টি দ্রব্য পরিবহনের ক্ষেত্রে। এরপরে হচ্ছে যে এটি শোষণ গ্যাস পরিবহন করে থাকে। শোষণ গ্যাস মানে হচ্ছে কি, যেমন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি
আমাদের সেল রেসপিরেশনের জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই অক্সিজেন এর উপস্থিতির কারণে আমাদের শরীরে সেল রেসপিরেশন চলে। ঠিক আছে, অক্সিজেন, এই অক্সিজেন কিন্তু ফুসফুসের মাধ্যমে এলভিউলাসে এসে রক্তের এলভিউলাসের যে কৈশিক জালিকা থাকে সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন রক্তে মিশ্রিত হয়। এবং এটা মিশ্রণের দায়িত্ব পালন করেছে রক্তের কণিকা, লোহিত রক্ত কণিকা। মূলত লোহিত রক্ত কণিকা এটি এটি পরিবহনে কাজ করে থাকে। ঠিক আছে, এরপরে মানুষের শরীরে সেল রেসপিরেশনের ফলে উৎপন্ন যে বিষাক্ত পদার্থ কার্বন ডাই অক্সাইড, এটিও কিন্তু মানুষের শরীর থেকে বের করার জন্য, এটা শ্বাস হিসাবে যে আমরা কার্বন ডাই অক্সাইড বের করে দিই, এটিও কিন্তু সারা শরীর থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড রক্তের মাধ্যমেই ফুসফুসে এসে এটা আমাদের বের হয়ে যায়। ঠিক আছে, এবং এটার প্রধান ভূমিকা হিসেবে পালন করে থাকে লোহিত রক্তকণিকা, মনে রাখবেন। এরপরে হচ্ছে যে বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন, অর্থাৎ মানুষের শরীরের বিপাক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের হরমোন এবং এনজাইম প্রয়োজন। যে সমস্ত এনজাইম অথবা আয়ন অথবা হরমোন প্রয়োজন, এগুলো রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় এবং আমাদের শরীরে প্রত্যেকটা সেলের মধ্যে বিপাক কাজ সম্পাদিত হয়ে থাকে। রক্তই প্রধান ভূমিকা হিসেবে পালন করে থাকে। আচ্ছা, পরিবহনের ক্ষেত্রে এরপর হচ্ছে বজ্র পদার্থ পরিবহন। মানুষের শরীরে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, যেমন লিভারের কার্যাদি শেষে বিলিরুবিন উৎপন্ন হয়। এরপরে হচ্ছে মানুষের শরীরে কিডনি যে হচ্ছে ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো কিন্তু মানুষের শরীরে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে এগুলো রক্তের মাধ্যমেই পরিবহন হয়ে থাকে আর কি, অর্থাৎ এ পরিশোধনের কাজ করে থাকে রক্ত, এইভাবে বজ্র পদার্থ পরিবহনের কাজ করে এবং এটির মাধ্যমে কিডনিতে যায়। ঠিক আছে, রক্তের মাধ্যমেই কিডনিতে যায় এবং কিডনি সেটাকে পরিশোধন করে। এবার পানি সাম্য নিয়ন্ত্রণ। আমরা জানি মানুষের প্রত্যেকটা সেলের মধ্যে অসমো রেগুলেশন চলে। হ্যাঁ, অর্থাৎ পানির যে যাতায়াত ব্যবস্থা, বিভিন্ন আয়নের যে যাতায়াত ব্যবস্থা, অর্থাৎ প্রত্যেকটা প্রোটোপ্লাজম অর্থাৎ মানুষের প্রত্যেকটা সেলের মধ্যে যে পানি রয়েছে এবং একটা সেল আর একটা সেলের মধ্যে পানির যে যাতায়াত ব্যবস্থা, এটাও রক্তের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই কারণে এটা হচ্ছে পানির সাম্য নিয়ন্ত্রণ, অসমোটিক প্রেসার মানুষের শরীরে নিয়ন্ত্রণ করে থাকে রক্ত। ঠিক আছে, এরপর হচ্ছে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। মানুষের শরীরে আহ, যে বিভিন্ন অঙ্গে যে তাপ উৎপন্ন হয়, যেমন বিশেষ করে মানুষের পেশিতে, এরপর হচ্ছে যকৃতে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয় এবং সেই তাপকে সারা শরীরের মধ্যে ছড়িয়ে দেয় রক্ত। এছাড়াও মানুষের শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন জায়গায় যদি অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তখন রক্ত সেই সেই উত্তাপকে মানুষের শরীরের পরিধির দিকে নিয়ে চলে যায়, যার ফলে মানুষের শরীরের ভিতরে তাপমাত্রার একটা ব্যালেন্স থাকে। এটাকে বলছে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। এটার মধ্যে রক্ত একটি মুখ্য ভূমিকা হিসেবে পালন করে থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে আয়নের সমতা রক্ষা। মানুষের শরীরে প্রত্যেকটা কোষের মধ্যে অসমোটিক রেগুলেশনের জন্য, অর্থাৎ অসমোটিক রেগুলেশনের জন্য মানুষের প্রত্যেকটা সেলের মধ্যে আয়নের সমতার প্রয়োজন হয়। তা না হলে তা না হলে কিন্তু পানির যে সাম্যতা, এটা নিয়ন্ত্রণ হয় না। সুতরাং এই যে আয়নের যে অর্থাৎ প্রত্যেকটা সেলের মধ্যে আয়নের একটা নির্দিষ্ট সমতা রক্ষার প্রয়োজন পড়ে। রক্তই প্রয়োজনীয় পরিমাণ আয়ন বিভিন্ন সেলে এটি সরবরাহ করে থাকে অসমোটিক প্রেসার নিয়ন্ত্রণের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে দেহের প্রতিরক্ষা। আমরা জানি রক্তকণিকা সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শ্বেত রক্তকণিকা। এটি মানুষের শরীরে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করে। দিন রাত 24 ঘন্টা এটা মানুষের শরীরের মধ্যে মানুষ এক সুরক্ষার এক ঢাল হিসাবে মানুষের শরীরে এটি কাজ করে থাকে। বিশেষ করে মানুষের শরীরে ম্যাক্রোফেজ কোষ, এটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাসকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংস করে। এছাড়াও মানুষের শরীরে রক্তের লিম্ফোসাইট, অর্থাৎ মানুষের শরীরে সুরক্ষা বলয়, লিম্ফোসাইটের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে, যেটা বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে মানুষের শরীরকে সুরক্ষা দেয়। ঠিক আছে, অর্থাৎ প্রতিরক্ষার কাজেও রক্তের গুরুত্ব অপরিসীম। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সঞ্চয়ী অঙ্গ থেকে খাদ্য পরিবহন। মানুষের শরীরে বিভিন্ন সঞ্চয়ী অঙ্গ রয়েছে, তার মধ্যে লিভার হচ্ছে অন্যতম একটি বিষয়। হ্যাঁ, এছাড়াও মানুষের রক্তের মধ্যেও কিন্তু প্লাজমা প্রোটিন থাকে। মানুষের শরীরের মধ্যে কোনো কারণে যদি প্রোটিনের ঘাটতি হয়, অর্থাৎ মানুষ অনেক সময় দেখা যায় যে রোজার সময় অথবা না খেয়ে থাকলে অনেক সময় শরীরে, অর্থাৎ খাবারে প্রোটিন না থাকলে শরীরে প্রোটিনের চাহিদা পূরণের জন্য রক্ত নিজের যে প্লাজমা প্রোটিন থাকে ওটা থেকে সে প্রোটিন সাপ্লাই করে থাকে। এছাড়াও লিভারে যে সঞ্চিত বিভিন্ন ধরনের খাবার থাকে শরীরের মধ্যে, গ্লাইকোজেন, এগুলো ভাঙ্গনের ফলে সারা শরীরের মধ্যে গ্লুকোজ সরবরাহ করার ক্ষেত্রেও
অর্থাৎ বিভিন্ন সঞ্চয়ী অঙ্গ থেকে, বিশেষ করে লিভার এবং রক্তের নিজের ভিতর থেকে প্রোটিন, এগুলো যখন শরীরে অভাব পড়ে, খাদ্যে যখন পর্যাপ্ত পরিমাণ সেই প্রোটিন না থাকে, রক্ত সেখান থেকে সারা শরীরের মধ্যে সেই খাদ্য পরিবহন করে থাকে। এক্ষেত্রে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঞ্চয়ের ভাণ্ডার। রক্ত বিভিন্ন ধরনের আয়ন সঞ্চয় করে রাখে, বিভিন্ন ধরনের খাবার সঞ্চয় করে রাখে। এটা সঞ্চয়ের ভাণ্ডার হিসেবেও কাজ করে থাকে রক্ত। ঠিক আছে, যখন ইমার্জেন্সি সময়ে অর্থাৎ জরুরি মুহূর্তে রক্ত সেখান থেকে খাবার, আয়ন, এই বিষয়গুলো সে সরবরাহ করে থাকে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অম্ল ক্ষারের সাম্যতা নিয়ন্ত্রণ বা পিএইচ নিয়ন্ত্রণ। মানুষের সারা শরীরের মধ্যে এনজাইমের এবং হরমোনের কার্যকারিতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়। এর ফলে কখনো কখনো শরীরের মধ্যে অম্লত্বের পরিমাণ বেড়ে যায়। অম্লের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে শরীরের মধ্যে বিভিন্ন এনজাইম কাজ করবে না। আবার ক্ষারের পরিমাণ যদি বেড়ে যায়, কিছু কিছু এনজাইম আছে যেগুলো ক্ষারীয় পরিবেশে কাজ করে না। সুতরাং প্রত্যেকটা নির্দিষ্ট জায়গায় অম্ল এবং ক্ষারের, অর্থাৎ যে ভারসাম্য নিয়ন্ত্রণ, যেখানে যেটা প্রয়োজন, রক্ত সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বক্ষণ সে এই কাজে নিয়োজিত থাকে। অর্থাৎ সারা শরীরের মধ্যে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষার জন্য রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে রক্তক্ষরণ প্রতিরোধ। অর্থাৎ রক্তের মধ্যে ফাইব্রিনোজেন নামক প্রোটিন থাকে। এই ফাইব্রিনোজেনের প্রধান কাজ হচ্ছে মানুষের যখন কোথাও কেটে যায় অথবা দুর্ঘটনায় আঘাতের কারণে প্রচুর পরিমাণে শরীর থেকে রক্ত বের হয়, তখন ওর মধ্যে যে ফাইব্রিনোজেন থাকে, সেই ফাইব্রিনোজেন সেই রক্তক্ষরণকে প্রতিরোধ করে থাকে। এটাও রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটা রক্তের মাধ্যমে মানুষের শরীরে সেই সুরক্ষা পেয়ে থাকে। এছাড়া অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা, শরীরের মধ্যে যে অভ্যন্তরীণ যে ভারসাম্য রক্ষা, যেটাকে আমরা বলি হোমোস্টেসিস, বিভিন্ন ধরনের আয়নের সাম্যতা, পানির সাম্যতা, এরপর হচ্ছে অম্ল ক্ষারের সাম্যতা, এই সব কিছুকে আর কি, এটা হচ্ছে অভ্যন্তরীণ যে ভারসাম্য রক্ষা, হোমোস্টেসিস, এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ শরীরের ভিতরে সব জায়গায় যে একটি সাম্যতা রক্ষা করা, এটি রক্ত গুরুত্বপূর্ণ। রক্তই সবসময় মনিটর করে এবং যেখানে যেটার ঘাটতি থাকে রক্ত সেটার মাধ্যমে পূরণ করে থাকে। কোনো কারণে যদি মানুষের শরীরে অম্লত্বের পরিমাণ বেড়ে যায়, রক্ত সেখানে ক্ষারীয় পদার্থ ক্ষরণ করে অম্লত্ব কমিয়ে দেয়। আবার ক্ষারীয় পদার্থ বেড়ে গেলে অম্ল সাপ্লাই দিয়ে সেখানে ক্ষারের যে প্রভাব সেটা কমিয়ে দেয়। অর্থাৎ এইভাবে বিভিন্নভাবে রক্ত মানুষের শরীরে ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। এটাকে বলা হচ্ছে হোমোস্টেসিস, যেটা হচ্ছে রক্তই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেখানে। আচ্ছা, এরপরে হচ্ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত জানি মানুষের সমস্ত রোগ আসলে আমরা যখন হাসপাতালে যাই, ডাক্তাররা আমাদের প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য তারা আমাদের রক্ত নেয়, অর্থাৎ রক্ত পরীক্ষা করে, তাই না? তার মানে হচ্ছে মানুষের সারা শরীরের কন্ডিশন আসলে কেমন রয়েছে, কিডনি, লিভার, হার্ট, সব কিছুই কিন্তু আসলে এটা রক্ত পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। সুতরাং রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত রক্ত নেই এবং রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরের কন্ডিশন বুঝতে পারি যে আসলে শরীরের মধ্যে কি চলছে বা কি হচ্ছে, তাই না? কিডনি টেস্টের ক্ষেত্রে আমরা রক্ত নেই, রক্তে ক্রিয়েটিন টেস্ট করি। লিভারের জন্য আমরা রক্তে বিলিরুবিনের পরিমাণ টেস্ট করি, বোঝা যায় যে লিভার ভালো আছে কিনা, তাই না? হার্টের জন্য আমরা হচ্ছে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি কিনা। তার মানে এই টেস্টের মাধ্যমে, ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু আমরা সাধারণত মানুষের সারা শরীরে রোগ নির্ণয়ের প্রাথমিক যে স্টেপ, এটা হিসেবে কাজ করে থাকে। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন যে রক্তের কার্যাবলী এখানে আমি বিস্তারিতভাবে সবগুলো বলেছি। আপনারা আরও বই থেকে দেখবেন। আমি যে লেকচারটি আজকে দিচ্ছি এটি হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ে রয়েছে। বিশেষ করে এইচএসসি লেভেলে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আচ্ছা, আমরা পরের স্টেপে দেখব হচ্ছে যে রক্তের বিভিন্ন উপাদানসমূহ, কি কি উপাদান নিয়ে রক্ত গঠিত। আচ্ছা, রক্তের উপাদানসমূহকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, যেখানে রক্তরসের পরিমাণই হচ্ছে 55% আর রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%। ঠিক আছে, এই দুইটা অংশে রক্তকে প্রাথমিকভাবে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা রক্তকে দুইটা উপাদানে ভাগ করছি, রক্তরস বা প্লাজমা, যেখানে 55% রয়েছে রক্তরস এবং রক্তকণিকা হচ্ছে 45%।
ঠিক আছে, রক্তরসকে আমরা আবার দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে রক্তরসের উপাদান হচ্ছে দুইটি। একটি হচ্ছে পানি, যেখানে এই পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%, আর এখানে কিছু কঠিন পদার্থ থাকে যেটা 8 থেকে 10%। ঠিক আছে, রক্তরসের এগুলো কিন্তু আপনারা খুব সতর্কভাবে লক্ষ্য করবেন। এসএসসি শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমরা এগুলো খুব সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে আর কি। যারা মেডিকেলে পড়তে চাও, তোমাদের কিন্তু এই বিষয়গুলো মেডিকেলের পরীক্ষায় আসবে, এবং বিভিন্ন পরীক্ষার এইচএসসি পরীক্ষার এমসিকিউতেও কিন্তু এই পার্সেন্টেজগুলো থাকে, যে রক্তরসে পানির পরিমাণ কত, কঠিন পদার্থের পরিমাণ কত। ঠিক আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, তাহলে রক্তরস বা প্লাজমায় 55% এর মধ্যে প্রায় 90 থেকে 92%ই পানি, এবং 8 থেকে 10% হচ্ছে কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থের মধ্যে কি কি অবস্থা থাকে? এখানে কঠিন পদার্থের মধ্যে দুইটি অংশ থাকে। একটি হচ্ছে অজৈব উপাদান, যেটা 0.9%। অজৈব উপাদানের পরিমাণ খুবই কম, তবে জৈব উপাদানের পরিমাণ অনেক বেশি, প্রায় 7 থেকে 8%, 7 থেকে 9% জৈব উপাদান থাকে সেখানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অজৈব উপাদানগুলো কি কি? যেটা 0.9, আমরা পড়ছি 9% যেটাকে বলেছি, যে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, কপার, আয়োডিন, এগুলো হচ্ছে প্রধান। ঠিক আছে, আর জৈব উপাদানগুলোকে সাধারণত আমরা তিনটা ভাগে ভাগ করি। প্রথমত হচ্ছে এখানে প্লাজমা প্রোটিন জাতীয় যে জৈব উপাদান রয়েছে, যেমন অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন এবং ক্লোটিং ফ্যাক্টর। ক্লোটিং ফ্যাক্টর হচ্ছে অর্থাৎ রক্ততঞ্চনের জন্য যে সমস্ত ফ্যাক্টর কাজ করে, এগুলো প্লাজমা প্রোটিনের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ রয়েছে। নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জেনথিন, অ্যামোনিয়া, এই বিষয়গুলো রয়েছে। এছাড়া অন্যান্য উপাদান রয়েছে। অন্যান্য পদার্থের মধ্যে রয়েছে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, বিভিন্ন রঞ্জক পদার্থ। ঠিক আছে, জৈব উপাদানের মধ্যে রয়েছে আর কি। তাহলে আশা করি রক্তরসের যে বিভিন্ন উপাদানগুলো আমরা ছকাকারে দেখিয়েছি, তোমরা বিষয়টি ভালোভাবে লক্ষ্য করেছো। যারা এইচএসসির শিক্ষার্থীরা রয়েছে, খুব সতর্কভাবে লক্ষ্য করবে, এবং বইগুলোতেও দেখবে আর কি। আমি গাজী আজমল স্যারের বই থেকে উঠিয়েছি, তোমরা আরেকটি বইও সহযোগিতা নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, রক্তকণিকা সাধারণত 3 ধরনের, আমরা আগেই বলেছি, যেমন লোহিত রক্তকণিকা, এরপরে হচ্ছে শ্বেত রক্তকণিকা, এরপরে হচ্ছে অনুচক্রিকা। এই 3টি অংশ রয়েছে। এরপর আমরা হচ্ছে শ্বেত রক্তকণিকাকে আমরা ডিভাইডেশন করব। শ্বেত রক্তকণিকা 2 ধরনের, একটা হচ্ছে অদানাদার বা অ্যাগ্রেনুলোসাইট, আর একটি হচ্ছে দানাদার বা গ্রেনুলোসাইট। তাহলে অদানাদার কোনগুলো? অদানাদার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ম্যাক্রোফেজ কোষ বা মনোসাইট আমরা যেটাকে বলি আর কি। মনোসাইট কোষগুলো প্রাথমিক অবস্থায় পরবর্তী দ্বারা ম্যাক্রোফেজ কোষ হিসেবে ধারণ করে আর কি। এবং আরেকটা হচ্ছে লিম্ফোসাইট, যেখান থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। ঠিক আছে, আর দানাদার হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ইউসিনোফিল, এরপরে হচ্ছে বেসোফিল, এরপরে হচ্ছে নিউট্রোফিল। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের লেকচারটি অনেক বড় হয়ে গেছে, আর এই লেকচারগুলো একটু বড়ই হবে, যেহেতু একাডেমিক ডিসকাশন, এগুলো লেকচারগুলো একটু বড় হবে। আপনারা আশা করি লেকচারগুলো শুনবেন। আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি রক্ত সংবহনতন্ত্রের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমার বেশ কয়েকটি লেকচারে আমি রক্ত সংবহনতন্ত্রটি শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।